নমস্কার সকল প্রিয় ছাত্রছাত্রীরা, এই ভিডিওতে আজকে তুলে ধরতে চলেছি ক্লাস 12 ভূগোল সাবজেক্টের প্রথম অধ্যায় ভূমিরূপ সংক্রান্ত প্রক্রিয়া অর্থাৎ বহির্জাত প্রক্রিয়া ও সংশ্লিষ্ট ভূমিরূপ। এই যে বহির্জাত প্রক্রিয়া সংশ্লিষ্ট ভূমিরূপ তোমার যে অধ্যায়টি আছে, এই অধ্যায়টি থেকে আজকে A to Z প্রথম থেকে শেষ পর্যন্ত 10 থেকে 15 মিনিটের মধ্যে সেই বিষয়বস্তুর টোটাল তোমাদের এক একটি পয়েন্ট, সেই পয়েন্টের এগেনস্টে উদাহরণ এবং সেই পয়েন্টের এগেনস্টে যতগুলি চিত্র হয় সমস্ত চিত্র আজকে তোমাদের সাথে তুলে ধরে এই বিষয়বস্তু টোটাল যে তোমাদের আজকে অধ্যায়টি আছে এই অধ্যায়টি থেকে তুলে ধরবো। যেই সব বিষয় তোমাদের আজকে জানাবো সেই সব বিষয় যদি তোমরা একবার মন দিয়ে ভালো করে দেখো বা তোমরা যদি মাঝে মাঝে কিছু কিছু জিনিস খাতায় নোট করে নিতে পারো সেই সব প্রশ্ন উত্তর সাজেশনগুলি, তাহলে সেই সব সাজেশন থেকে এবছরের ফাইনাল পরীক্ষা তোমরা 90% মার্কস নিয়ে আসতে পারবে এবং তোমাদের মার্কস নিয়ে আসার দায়িত্ব তোমাদের মার্কস যাতে উন্নত মনে হয় তো পরীক্ষা নম্বর, তার জন্য আজকের এই ভিডিওটি তোমাদের জন্য স্পেশালি তৈরি করা হয়েছে, বিশেষ করে উচ্চ মাধ্যমিকের ছাত্রদের জন্য। তো চলো ভিডিওটি শুরু করবো। ভিডিওটি শুরু করার আগে আরেকটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো, তাহলে পরবর্তী যেসব ভিডিও আপলোড করবো সেসব ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তাছাড়া যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো ভিডিওটি কন্টিনিউ করতে থাকো, আর এবার আমরা ভিডিওটি শুরু করতে যাচ্ছি। সবার প্রথমে আমরা বহির্জাত প্রক্রিয়া সংশ্লিষ্ট ভূমিরূপের থেকে আমরা আলোচনা করব বহির্জাত প্রক্রিয়াটি কি বা বহির্জাত প্রক্রিয়া কাকে বলে। এবার বহির্জাত প্রক্রিয়া কাকে বলে সেটি হচ্ছে যে নদী, ভূমজল, তারপরে সমুদ্র তরঙ্গ, বায়ু, হিমবাহ, তারপরে তোমার হচ্ছে আবহবিকার পুঞ্জিত ক্ষয় প্রভৃতির প্রভাবে যে প্রভৃতির প্রভাব ও সঞ্চয় কার্যের ফলে যে ভূপৃষ্ঠের উপরিভাগে যে পরিবর্তনটি হচ্ছে বা বিভিন্ন ধরনের চিত্র হচ্ছে পরিবর্তন হচ্ছে, তাকে আমরা কি বলি? তাকে আমরা বহির্জাত প্রক্রিয়া বলি বা তাকে বহির্জাত প্রক্রিয়া বলা হয়। তো এবার সংজ্ঞাটা পেয়ে গেলাম আমরা। এবারে আমরা আলোচনা করব পর্যায়ন কি বা কাকে বলে এবং এটার যে পর্যায়ন কি কার্যের দ্বারা বা কি দ্বারা পর্যায়ন কার্যটি সম্পন্ন হয়। এবার পর্যায়ন হচ্ছে যে নদীর ঢালে কোনো ভূমিরূপ ক্ষয়, পরিবহন এবং সঞ্চয়ের মাধ্যমে যে ভূমিভাগের সৃষ্টি হয় তাকে আমরা পর্যায়ন বলি। এবার কি কারণে সেই পর্যায়ন কার্যটি সম্পাদন হয় বা সম্পূর্ণ হয়, সেটি হচ্ছে ক্ষয়, পরিবহন এবং সঞ্চয়, এই তিনটি কাজের ফলে আমাদের পর্যায়ন প্রক্রিয়ার কাজটি সম্পাদন হয় বা সম্পূর্ণ হয়। এবার এখান থেকে তোমাদের আরেকটি খুব গুরুত্বপূর্ণ যেটি ভিতর থেকে আছে সেটি হচ্ছে যে তোমাদের হচ্ছে পর্যায়িত ভূমিভাগ কাকে বলে। পর্যায়িত ভূমিভাগ, এবার তোমাদের যদি প্রশ্ন আসে পর্যায়িত ভূমিভাগ কাকে বলে, এবার তোমরা ভাববে যে আমি তো শুধু পর্যায়ন প্রক্রিয়া কাকে বলে পড়েছি, এই তিনটি কি প্রক্রিয়ার দ্বারা ক্ষয়কার্য হয় বা বহন কার্য কি প্রক্রিয়ার দ্বারা কার্যকারী হয় সেটা পড়েছি, কিন্তু পর্যায়ন ভূমিভাগ তো আমি পড়িনি। এবার এখানে আসে যে পর্যায়ন ভূমিভাগ কাকে বলে। পর্যায়ন ভূমিভাগ তাকেই বলে যে পর্যায়ন প্রক্রিয়ার ফলে, অর্থাৎ তিনটি কারণে পর্যায়ন প্রক্রিয়া হয়: ক্ষয়, পরিবহন এবং সঞ্চয়। এই ক্ষয়, পরিবহন, সঞ্চয় করার ফলে যে পর্যায়ন প্রক্রিয়াটা ঘটে যাওয়ার ফলে যে ভূমিরূপটি সৃষ্টি করে তাকে আমরা পর্যায়ন ভূমিভাগ বলে থাকি, তাকে আমরা কি বলি? পর্যায়ন ভূমিভাগ বলি। এবার তোমাদের যদি প্রশ্ন আছে যে পর্যায়ন ভূমিভাগ কাকে বলে, তোমরা এক কথা উত্তর দিয়ে আসবে যে পর্যায়নের ফলে যে ভূমিভাগটি গঠিত হয় বা যে ভূমিভাগটি হয় তাকে আমরা কি বলি? পর্যায়িত ভূমিভাগ বলি। তো পর্যায়িত ভূমিভাগ সম্পর্কে আলোচনা করলাম। এবার আমরা আলোচনা করব যে পর্যায়নের কি প্রক্রিয়া রয়েছে। এবার পর্যায়নকে আমরা মোট দুইটি ভাগে ভাগ করতে পারি, একটি হচ্ছে অবরোহণ, অপরটি আরোহণ প্রক্রিয়া। এবার এই অবরোহণ এবং আরোহণ প্রক্রিয়া সম্মিলিত ফলই হলো কিন্তু পর্যায়ন প্রক্রিয়া। তোমরা আশা করছি বুঝতে পারছো। এবারে আমরা আলোচনা করব তোমাদের যে দুটি ভাগ বললাম, অবরোহণ এবং আরোহণ। এবারে আমরা অবরোহণ এবং আরোহণ প্রক্রিয়া কাকে বলে, কি দ্বারা এটি কার্যকারিত হয় বা এর কার্যকারী বিষয়বস্তুগুলি কি, সেই সম্পর্কে আলোচনা করব। তারপরে আমরা আস্তে আস্তে সমস্ত বিষয়বস্তু তোমাদের কাছে তুলে ধরতে যাচ্ছি। এবার আমরা জানি যে পর্যায়নকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়। এই প্রথমটি হলো অবরোহণ, অপরটি হলো আরোহণ। এবার প্রথমে আমরা অবরোহণ আলোচনা করব, তারপরে আমরা আলোচনা করব আরোহণ। এবার অবরোহণ তোমাদের চিত্র সাহায্যে আজকে অবরোহণটি দেখিয়ে দিচ্ছি। তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাবে তোমাদের একটা ছবি দেওয়া আছে। সেই ছবিটা বলার আগে আমি তোমাদের কাছে সংজ্ঞাটা আলোচনা করি। সংজ্ঞাটি হচ্ছে অবরোহণ হচ্ছে যে বহির্জাত প্রক্রিয়ার সাহায্যে একটি ভূপৃষ্ঠের উচ্চ স্থানগুলি ধীরে ধীরে ক্ষয় পেয়ে নিচু ভূমিভাগে পরিণত হয়, তখন তাকে অবরোহণ প্রক্রিয়া বলি। কি বলি? অবরোহণ। কেউ আবার অবরোহণ এবং আরোহণের মাঝখানে গুলিয়ে ফেলে। অবরোহণ কোনটি? যেটি অবরোহণ আছে সেটি হচ্ছে উচ্চতা থেকে কি করে একটি ভূমিভাগে উচ্চতা ক্ষয় পেয়ে সেটি ক্রমশ নিচু হয়ে যায়, সেটাকে অবরোহণ বলে। এবার এই অবরোহণের উদাহরণ কি? অবরোহণের উদাহরণ হচ্ছে ক্ষয়জাত পর্বত হচ্ছে আমাদের অবরোহণের উদাহরণ। তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পারবে, স্ক্রিনের মধ্যে যে চিত্রটি দেখতে পাচ্ছ সেই চিত্রটিতে
তোমরা এক নম্বর যেই চিত্রটি এক নম্বর লেখা আছে সেই এক নম্বর চিত্রটি দেখতে পাচ্ছ। এই এক নম্বর চিত্রটি হচ্ছে সর্বপ্রথম যে যখন একটি পর্বত ভূমিরূপ তৈরি হয় তখনকার এই চিত্রটি। যখন অবরোহণের ফলে যখন অবরোহণের বিভিন্ন ক্ষয়কার্যের ফলে কি হয়, পর্যায়ের বিভিন্ন ক্ষয়কার্যের ফলে যেই পর্বতশ্রেণী যে পর্বতটি ক্ষয় পেয়ে ক্ষয়জাত পর্বতে পরিণত হয়, তখন দেখবে উপরে একটি রেখা আছে, সেই রেখাটার থেকে কি হয় পর্বতশ্রেণীটি ডাউন হয়ে কি হয় ক্ষয় হয়ে সেই পর্বতশ্রেণীটি একটু ছোট হয়ে যায়। সেটা হচ্ছে 2 নম্বর চিত্রের মধ্যে সেই অবরোহণের ক্ষয়কার্যটা লেখা আছে। তারপরে এবার তোমরা সেই ক্ষয়জাত পর্বতটিকে কি করে, সেই ক্ষয়জাত পর্বতটি কিসের দ্বারা যে ক্ষয়প্রাপ্ত হয়, সেটি অবরোহণের দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়। তোমাদের যদি প্রশ্ন আছে যে অবরোহণের একটি উদাহরণ দাও, অবরোহণের একটি উদাহরণ হচ্ছে ক্ষয়জাত পর্বত। এবার আমরা তারপরে চলে যাচ্ছি দ্বিতীয় ভাগটি হচ্ছে আরোহণ প্রক্রিয়া বা আরোহণ। এবার তোমাদের আরোহণ কি, আরোহণ আগে সংজ্ঞাটা আলোচনা করছি, তারপরে আমরা চিত্রটি বুঝিয়ে দিচ্ছি। আরোহণ হলো যে বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয়প্রাপ্ত পদার্থগুলি নুড়ি, বালি, কাকার প্রভৃতি নিচু অংশে সঞ্চিত হয়ে ভূমিভাগটির উচ্চতা বৃদ্ধি করে, তাকে আমরা আরোহণ প্রক্রিয়া বলি, আরোহণ। এবার নিচু মানে এই যে তোমাদের অবরোহণের ফলে কি হয়, ক্ষয় হয়, সেই ক্ষয় হওয়া পদার্থগুলি কোথায় যায়, সেই ক্ষয় পদার্থগুলি যেখানে গিয়ে সঞ্চিত হয় সেইটাকে আমরা আরোহণ প্রক্রিয়া বলে থাকি। এই আরোহণ প্রক্রিয়ার উদাহরণ কি, আরোহণের প্রক্রিয়ার উদাহরণ হচ্ছে বদ্বীপ, তারপরে হচ্ছে তোমার প্লাবনভূমি। এইসব যে এই দুইটি জিনিস তোমাদের আরোহণ প্রক্রিয়ার উদাহরণ। তোমাদের পরীক্ষাখানা কিন্তু বিভিন্নভাবে প্রশ্ন এসে থাকে, তো সেইভাবে তোমরা সেই ক্যালকুলেশন করে আজকের এই ভিডিওটি দেখতে থাকো। আর তোমরা এখান থেকে যে কোনো শর্ট কোশ্চেন তোমরা নিজের ভাষায় নোট বানাও, নিজের ভাষায় কোশ্চেন বানাও, তাহলে তোমাদের এক্সপিরিয়েন্সটা সব থেকে বেশি হবে। এখন বিশেষ করে তোমরা যদি নিজে কোশ্চেন বানানোর চেষ্টা করো, নিজে যদি কোশ্চেন বানাও, তাহলে সেই কোশ্চেনটা তোমাদের মন থেকে বানাবে এবং সেই জিনিসটা তোমরা বুদ্ধি দিয়ে করবে, তোমাদের নিজের দিমাগ দিয়ে করবে, তাহলে তোমাদের সেই প্রশ্নটা হামেশাকে নিয়ে, অর্থাৎ তোমাদের পুরোটাই তোমাদের সারা জীবনের জন্য থাকবে, তোমাদের স্মৃতিতে থাকবে। তাহলে তোমরা যে কোনো প্রশ্ন উত্তর দেখলে তোমরা সমস্ত প্রশ্ন উত্তর সংক্ষেপে তোমরা এক কথায় লিখে দিয়ে আসতে পারবে, একবারে 2 মিনিটে লিখে দিয়ে আসতে পারবে। তো তারপরে এবার তোমাদের পরীক্ষা খাতায় কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন আসে, 2 নম্বরে 3 নম্বরের জন্য প্রশ্ন আসে যে অবরোহণ এবং আরোহণের মধ্যে পার্থক্য লেখো। এবার অবরোহণ আরোহণের মধ্যে পার্থক্য সবার আগে 2 নম্বরের একটি পার্থক্য আমি সংক্ষেপে তোমাদের কাছে আলোচনা করে দিচ্ছি। যে তোমাদের প্রথমে অবরোহণের পার্থক্য এবং অবরোহণ এবং আরোহণের পার্থক্য লিখতে গেলে সর্বপ্রথম যেটি লিখতে হবে সংজ্ঞা, অবরোহণের সংজ্ঞা লিখতে হবে এবং তোমাদের আরোহণের সংজ্ঞা লিখতে হবে। অবরোহণের সংজ্ঞা কি, তোমাদের যেটা আলোচনা করলাম, উচ্চভূমি নিচু হয় তাকে আমরা অবরোহণ বলি। এবং তোমাদের আরোহণ কি, আরোহণ হচ্ছে উচ্চ পর্বত ভূমি থেকে যে বয়ে আসা যেই নদী বালিগুলি কি হয় একটি নিচু স্থানে সঞ্চিত হয়, সেই স্থানকে আমরা কি বলি, আরোহণ বলি। এবার এখানকে তোমরা উদাহরণ দিয়ে দেবে। উদাহরণ কি, যে অবরোহণের উদাহরণ হচ্ছে ক্ষয়জাত পর্বত, আরোহণের উদাহরণ হচ্ছে তোমাদের বদ্বীপ এবং প্লাবনভূমি। এই 2টি উদাহরণ তোমাদের 2 নম্বর এখান থেকে তোমাদের পার্থক্য হয়ে যাচ্ছে। আরও বিভিন্ন পার্থক্য আছে, এই বিষয়ে আমি পরে আলোচনা করব একটি ভিডিওতে। তো এবার এই যে তোমাদের আরোহণ অবরোহণ শেষ, এবারে আমরা আলোচনা করব তোমাদের অবরোহণকে নিয়ে। অবরোহণকে প্রধানত আবার 3টি ভাগে ভাগ করা যায়। সেই 3টি ভাগ কি কি, সেই 3টি ভাগ হচ্ছে আবহ বিকার, তারপরে হচ্ছে পুঞ্জিত হয়, তারপরে তোমাদের ক্ষয়ভবন। এই 3টি ভাগকে আমরা এখন বিস্তারিত আলোচনা করছি। তো এবার প্রথমে আমরা আলোচনা করব আবহ বিকার কি বা কাকে বলে। প্রথমে আবহ বিকার হচ্ছে যে আবহাওয়ার বিভিন্ন উপাদানের প্রভাবে আদিশিলা যখন ক্ষয়ভূত বা বিয়োজিত হয়, মূল শিলা থেকে বিচ্ছিন্নভাবে অবস্থান করে এবং শিলার জন্য সৃষ্টি করে, তখন তাকে আমরা আবহ বিকার বলে থাকি। এবার এই আবহ বিকারের আবহ বিকারকে প্রধানত আমাদের 3টি ভাগে ভাগ করা যায়। সেই 3টি ভাগ কি, সেই 3টি ভাগ হচ্ছে যান্ত্রিক আবহ বিকার, রাসায়নিক আবহ বিকার এবং জৈব রাসায়নিক আবহ বিকার। তো এবার জৈব রাসায়নিক আবহ বিকার তোমাদের 3টি ভাগে ভাগ। এবার তোমাদের আবহ বিকার প্রধানত 3টি ভাগে আলোচনা করলাম। এবারে আমরা আলোচনা করব যে যান্ত্রিক আবহ বিকার কি বা কাকে বলে, এটি কোন কোন পদ্ধতি দ্বারা সংঘটিত হয়। এবার প্রথমে যান্ত্রিক আবহ বিকার হচ্ছে যে উষ্ণতা, চাপ পরিবর্তন, তারপরে হচ্ছে তোমার জৈবিক কার্যকলাপ, ক্লাসিত সৃষ্টি প্রভৃতি বিভিন্ন কারণে শিলার যান্ত্রিক ও ভৌত পরিবর্তনের ফলে শিলার চূর্ণ বিচ্ছিন্ন হলে তাকে তখন আমরা কি বলি, যান্ত্রিক আবহ বিকার বলি। এই যান্ত্রিক আবহ বিকার ক্ষুদ্র কণা বিসরণ, স্বল্পমোচন, তারপরে হচ্ছে খণ্ডীকরণ, এই প্রভৃতি পদ্ধতির কারণে কিন্তু যান্ত্রিক আবহ বিকার সংঘটিত বা ঘটে থাকে। তারপরে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রাসায়নিক আবহ বিকার কি বা কাকে বলে বা এটি কোন কোন, তারপরে আমরা আলোচনা করব এটি কোন কোন পদ্ধতি দ্বারা সংঘটিত হতে থাকে বা সংঘটিত হয়। এবার রাসায়নিক আবহ বিকার হচ্ছে জল, দ্রবীভূত অক্সিজেন, তারপর কার্বন ডাই অক্সাইড প্রভৃতির প্রভাবে উপস্থিতি শিলার খনিজ অপসারিত হলে তাকে আমরা কি বলি, রাসায়নিক আবহ বিকার বলি। এই রাসায়নিক আবহ বিকার কি কি পদ্ধতির দ্বারা ঘটতে পারে, সেই রাসায়নিক আবহ বিকার জল, তারপরে হচ্ছে অঙ্গজ
যোজন, জল যোজন, তারপরে একটা আর্দ্র বিসারণ, জারণ প্রভৃতি পদ্ধতির কারণে কিন্তু এই তোমাদের হচ্ছে রাসায়নিক আবহবিকার ঘটে থাকে। এবারে আমাদের 3 নম্বর পয়েন্ট হচ্ছে জৈব রাসায়নিক আবহবিকার কাকে বলে। জৈব রাসায়নিক আবহবিকার হচ্ছে যে উদ্ভিদ প্রাণীর দ্বারা সৃষ্টি জৈব পদার্থের দ্বারা শিলার বিয়োজন ও চূর্ণ বিচরণকে এই জৈব রাসায়নিক আবহবিকার বলে। তো এবার আমরা এটাকে আলোচনা করলাম। এবার আমরা চলে যাচ্ছি তোমাদের পুঞ্জিত ক্ষয়, এই আমাদের অবরোহণের দ্বিতীয় ক্ষয় পুঞ্জিত ক্ষয়। এবার তারপর হচ্ছে পুঞ্জিত ক্ষয় কি, পুঞ্জিত ক্ষয় কি বা কাকে বলে এবং তার উদাহরণ কি কি, এই যে উদাহরণ থাকতে পারে। পুঞ্জিত ক্ষয় হচ্ছে মৃত্তিকা ও শিলার ভূমিঢাল বরাবর অভিকর্ষ টানের ফলে নিচে নেমে আসাকে তাকে আমরা পুঞ্জিত ক্ষয় বলে থাকি বা তাকে পুঞ্জিত ক্ষয় বলে। এবার এই পুঞ্জিত ক্ষয় কয়েকটি উদাহরণ হলো যেমন মাটি ধস, শিলাপ্রপাত প্রভৃতি হচ্ছে আমাদের এই পুঞ্জিত ক্ষয়ের উদাহরণ। এবার এরপরে আমাদের একটি খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, ক্ষয়ের শেষ সীমা কি বা কাকে বলে। এবার ক্ষয়ের শেষ সীমা হচ্ছে যে নির্দিষ্ট সীমা বরাবর ক্ষয়কার্যের ফলে উচ্চভূমি সমতলীকরণ ঘটে তাকে ক্ষয়ের শেষ সীমা বলে। অর্থাৎ একটি উচ্চভূমি, সেই ভূমিটি ক্ষয় হতে হতে একটি সমান জায়গায় সমতলীকরণ হয়, তাকে আমরা ক্ষয়ের শেষ সীমা বলি। এবার এখান থেকে তোমাদের আরেকটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে যে ক্ষয়ের শেষ সীমার একটি উদাহরণ দাও। ক্ষয়ের শেষ সীমার একটি উদাহরণ হলো সমুদ্রতল। সেই সমুদ্রতল ক্ষয় হতে হতে সেই সমুদ্রতল পৃষ্ঠের মধ্যে যেই সমুদ্রতলটি হয় সেই সমুদ্রতলকে আমাদের ক্ষয়ের শেষ সীমার একটি উদাহরণ বলা যায়। এবার তোমাদের আরেকটি খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটি হচ্ছে পর্যায়নের মাধ্যমগুলি। পর্যায়ন কি বা পর্যায়নের কোন কোন মাধ্যমগুলির সাহায্যে পর্যায়ন প্রক্রিয়া ঘটে থাকে। এবার পর্যায়ন কাকে বলে এই সংজ্ঞাটা আমি আগে জানবো। সেটা হচ্ছে যে সকল প্রাকৃতিক শক্তি, তারপরে হচ্ছে আবহবিকার, শিলাচূর্ণ, সমুদ্র অপসরণ বা বহনের বা ক্ষয়ের ক্ষমতার পর্যায়নকে বলা। ক্ষয় ক্ষমতা রয়েছে যেসব শক্তির, সেই সব শক্তিকে কি বলা হয়, পর্যায়নের মাধ্যম বলা হয়। সেই সব শক্তি কি কি, নদী থেকে কি হতে পারে, যে নদী থেকে নদীর ঘর্ষণ অবঘর্ষণ এর ফলে দ্রবণের ফলে কি হতে পারে, এইসব ক্ষয় হতে পারে পর্যায়নের মাধ্যমে এদিকটি। তারপর হচ্ছে তোমাদের ঘর্ষণ অবঘর্ষণ অপসরণ প্রক্রিয়ার মাধ্যমে বায়ু এটি করতে পারে, বায়ুকার্যের ফলে হতে পারে। তারপর তোমাদের হতে পারে যে ভৌমজলের ফলে কি হতে পারে, যে দ্রবণীয় শিলাগঠিত অঞ্চলে ভৌমজল এবং প্রক্রিয়ার ক্ষয়কার্যের মধ্যে হতে পারে, সমুদ্রের ঘর্ষণ অবঘর্ষণের মধ্যে হতে পারে, জলপ্রবাহ ক্ষয়ের মাধ্যমে হতে পারে। এই যে এগুলি এক একটি মাধ্যম যার মাধ্যমে পর্যায়ন কাজটি ঘটে থাকে। পর্যায়ন মানে কি, অবরোহণ ও আরোহণ, উচ্চতা ক্ষয় এবং বৃদ্ধি। তো এই ছিল আজকের আমাদের এই ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা লাইক করে কমেন্ট বক্সের মধ্যে জানাবে। আর তোমাদের বন্ধু বান্ধবের কাছে আমার ভিডিওটি শেয়ার করে দিতে একদমই ভুলবে না, বেশি বেশি করে শেয়ার করে দিও, তাহলে তাদেরও হেল্প হবে। এবং এখান থেকে আরেকটি খুব গুরুত্বপূর্ণ কথা, তোমরা এবারে আমার চ্যানেলে যদি আজকে প্রথম হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করো, তাহলে পরবর্তী যেসব এই সাজেশন রিলেটেড বা তোমাদের যে কোনো ভিডিও, তোমাদের ক্লাস 12 থেকে যে কোনো ভিডিও আপলোড করার সময় সবার আগে তোমাদের কাছে এই নোটিফিকেশনটি পৌঁছে যাবে। তো ভিডিওটি এখান থেকে রাখবো। আর আকাশের পরিস্থিতি খুব একটা ভালো না, তো চলো পরের ভিডিওতে দেখা হবে। তোমরা ততক্ষণ সবাই সুস্থ থাকো। আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।